ওয়েলকাম মাই স্টুডেন্ট। তোমরা দেখছো LR&R ক্লাসেস, সঙ্গে আমি রয়েছি সৌম্য কোলে, তোমাদের বাংলার শিক্ষক। আজ আমরা পড়তে চলেছি সপ্তম শ্রেণীর ভাষা চর্চা বইয়ের অন্তর্গত প্রথম অধ্যায়টি। প্রথম অধ্যায়টা কি না, বাংলা ভাষার শব্দ। পার্ট ওয়ান বলতে এই চ্যাপ্টারটা আমরা দুটো ভিডিওতে আলোচনা করব। তো আজ আমাদের তার প্রথম ভিডিও। চ্যাপ্টারটার নামকরণ থেকে শুরু করা যায়। চ্যাপ্টারটাতে নাম দিয়েছে বাংলা ভাষার শব্দ, মানে নামকরণটা থেকেই, অর্থাৎ বাংলা ভাষার শব্দ বলতে কি না, বাংলা ভাষার শব্দ বলতে বাংলা শব্দ কি বোঝাবো। আমাদের মাতৃভাষা বাংলা, আমরা বাংলাতে কথা বলছি, সুতরাং এটাই স্বাভাবিক যে বাংলা যখন আমাদের মাতৃভাষা বা বাংলাতেই যখন আমরা কথা বলছি, তখন স্বাভাবিকভাবে বাংলা ভাষার মধ্যে বাংলা শব্দই থাকবে, এটাই স্বাভাবিকভাবে হওয়া উচিত। কিন্তু একটুখানি যদি আমরা খেয়াল করি, দেখব বাংলা ভাষার মধ্যে বাংলা শব্দ বাদেও এখনো অন্যান্য ভাষার শব্দ মিশে আছে। দেখো একটু উদাহরণ এসো, যেমন পত্র বন্ধু, এই যে পত্র শব্দটা বা বন্ধু শব্দটা, এটা হচ্ছে সংস্কৃত শব্দ। আবার এই যে বৃহস্পতি, অনেকে কথাটাকে বলে বৃহস্পতি, বলে না বৃহস্পতিবার। তাহলে এই যে বৃহস্পতি থেকে বৃহস্পতি, এই বৃহস্পতি শব্দটাও কিন্তু সংস্কৃত শব্দ। কেউ বৃহস্পতিও বলে, কেউ কেউ বৃহস্পতিও বলে। আবার এই যে গরিব, শয়তান, এই শব্দগুলো আবার দেখা যাচ্ছে আরবি শব্দ। তারপরেতে চশমা, মশলা, এগুলো হচ্ছে ফার্সি শব্দ। চা, চিনি, এগুলো চীনা শব্দ। লুঙ্গি, ঘুগনি, এগুলো হচ্ছে বর্মী শব্দ। আবার লাইব্রেরি, চেয়ার, টেবিল, বাস, পেন ইত্যাদি অজস্র ইংরাজি শব্দ আমরা কিন্তু আমাদের কথার মধ্যে বলছি। তাহলে একটা বিষয় ভেবে দেখো, যে এই শব্দগুলো আমরা যখন বলছি, আমাদের যেন মনে হয় আমরা বাংলাতেই কথা বলছি বা বাংলা শব্দই প্রয়োগ করছি, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে না, এই শব্দগুলো কিন্তু ঠিক বাংলা নয়। বাংলার মধ্যে এগুলো এসেছে অন্য কোনো ভাষা থেকে, কিন্তু এমনভাবে মিশে গেছে বাংলা ভাষার সঙ্গে যে সেগুলোকে আমরা সচরাচর কেউ আলাদা ভাষার শব্দ বলে চিহ্নিত করতে পারবোই না। এগুলো এতটাই বাংলা ভাষার সঙ্গে মিশে গেছে। এবং খুব মজার ব্যাপার হলো, এই বাংলা এই শব্দগুলোর পরিবর্তে যদি আমরা জোর করে বাংলা শব্দ প্রয়োগ করতে যাই, সেটা একটা হাস্যকর ব্যাপার হবে বা হয়তো কেউ বুঝতে নাও পারে। যেমন ধরো, আমরা দোকানেতে গিয়ে হয়তো বললাম যে 1 কেজি সানলাইট পাউডার দিন, দোকানদারকে বলেছি। তো আমাদের কেউ হয়তো, আমরা চাইলাম যে আমি ইংরাজি শব্দ বলবো না, আমি বাঙালির ছেলে, বাংলা শব্দ বলবো। সেই রকম ক্ষেত্রে ভাবো দেখিনি একবার, সানলাইট, সান কথার অর্থ যদি সূর্য ধরি, আর লাইট মানে যদি আলো হয়, যে দোকানদারকে গিয়ে যদি বলি যে হ্যাঁ 1 কেজি সূর্যের আলোর পাউডার দিন, হ্যাঁ সেও যেমন অবাক হবে, তেমনি আমাকে দেখেও সকলে হাসবে। বা এই রকম পরিস্থিতিগুলোর ক্ষেত্রে আবার কিছু কিছু শব্দের বাংলা তো আমরা করতেই পারবো না। যেমন ধরো বাস, এর আমি বাংলা কি করব? বা হয়তো আমি বললাম যে টেবিল, এর বাংলা আমি কি করব? লাইব্রেরি শব্দটার না হয় বাংলা আমি করতে পারলাম গ্রন্থাগার। পেন শব্দটার বাংলা না হয় করতে পারলাম কলম। কিন্তু ভেবে দেখো দেখিনি, আমরা কি কলম করতে মানে বাংলা জানলেও কি আমরা বাংলাটা বলি? সব সময়তে পেন শব্দটাই ব্যবহার করে আসছি। অর্থাৎ কিছু কিছু ইংরাজি শব্দর বাংলা হয়তো থাকলেও থাকতে পারে, যেমন লাইব্রেরি, গ্রন্থাগার, পেনের হচ্ছে কলম, কিন্তু বাস্তবিক এগুলো আমরা ব্যবহার করি না, সেই ইংরাজিটাকেই ব্যবহার করি। আবার কিছু কিছু ইংরাজি শব্দের জোর করে বাংলা অর্থ প্রয়োগ করতে গেলে আমাদেরকে হাসির পাত্র হতে হবে, এবং যাকে বলছি সেও হয়তো অবাক হয়ে যেতে পারে, ওই সূর্যের আলোর পাউডার কথাটার মতন। অর্থাৎ এই বিষয়গুলো আমরা বলতে চাইছি যে অন্য ভাষা থেকে আসা এই শব্দগুলো বাংলা ভাষার সঙ্গে এমনভাবে মিশে গেছে যে এগুলোকে আলাদা করে আমরা অন্য কোনো শব্দ ভাবতেই পারি না, বা জোর করে যদি আমরা ভাবিও তবু আমরা সেগুলোকে আমাদের বাংলা ভাষা থেকে বাদ দিতে পারি না। অর্থাৎ বাঙালির ছেলে, আমাদের বাংলা ভাষা মাতৃভাষা, এইরকম ধ্যান ধারণা নিয়ে আমরা যদি চেষ্টাও করি যে আমি বাংলা ছাড়া অন্য কোনো ভাষার শব্দ বলবো না, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই আমাদের সমস্যা হবে। কেন, অন্য কোনো শব্দগুলোকে আমরা যদি না বলি,
তাহলে আমাদের ভাব প্রকাশ করতে বিভিন্ন দিক থেকে সমস্যা হয়ে যাবে। আমরা অর্ধেক মনের ভাবনাকে বা চিন্তা ভাবনাকে প্রকাশই করতে পারবো না। ভাষার উদ্দেশ্য যদি হয় ভাব প্রকাশ করা, সেই ভাব প্রকাশ করতে গেলে অন্য কোনো ভাষার শব্দগুলোকে আমরা কখনোই বাদ দিতে পারবো না, বিশেষত যেগুলো বাংলা ভাষার সঙ্গে পুরো মিশে গেছে। এই ক্ষেত্রে একটা প্রশ্ন জাগে যে কি দরকার ছিল অন্য কোনো ভাষা থেকে এই শব্দগুলোকে নেওয়ার কি দরকার ছিল? আমাদের বাংলা ভাষার মধ্যে কি শব্দ ছিল না? তার উত্তর হচ্ছে যে না। যে কোনো একটা ভাষা যখন জন্ম নেয় তখন সে থাকে অত্যন্ত দুর্বল। অর্থাৎ ধরো যায় একটা শিশু, সে যখন নবজাত বা যখন সে জন্ম নিচ্ছে, সে না পারে হাঁটতে, না পারে বসতে, না পারে হামাগুড়ি দিতে। তারপরে এইগুলো থেকে যখন আস্তে আস্তে সে বড় হয় তখন কিন্তু তাকে সাহায্য করতে হয়। যখন সে হাঁটতে শেখে ধরো তার একটা হাত ধরতে হয়, কিংবা যখন হয়তো সে সাইকেল চালাতে শেখে তাকে সাহায্য করতে হয়। অর্থাৎ যখন একটা ছোট্ট নবজাত শিশু আস্তে আস্তে বড় হয় তার এমন কোনো সম্ভাবনা বা সামর্থ্য থাকে না যে সে নিজেই একা একা সব কাজ করে ফেলবে। তখন যারা বড় বয়সে, যারা বড়, তখন তারা কিন্তু সেই ছোট্ট নবজাত শিশুটাকে সাহায্য করে। সেই সাহায্য নিয়েই আস্তে আস্তে শিশুটা বড় হয়ে ওঠে। ঠিক ভাষার ক্ষেত্রেও তাই, যে যখন কোনো একটা ভাষার জন্ম হয়, একটা ভাষার জন্ম কিন্তু রাতারাতিভাবে হয় না। পুরনো একটা ভাষা বদলে বা বদল হতে হতে একটা নতুন ভাষার জন্ম হতে পারে, সেটা একটা দীর্ঘ সময় সাপেক্ষ ব্যাপার। তো যাই হোক, যখন এটা একটা জন্ম হয় তখন সেই ভাষাটা থাকে খুবই দুর্বল, তার শব্দ ভাণ্ডার বা তার মধ্যে জমা শব্দ খুবই অল্প থাকে। সেই পরিস্থিতিতে সেই নতুন নবজাত সব ভাষাটাকে যখন সেই কোনো জনগোষ্ঠী বা ভাষা জনগোষ্ঠী ব্যবহার করতে যায় তখন তাকে পদে পদে বাধাগ্রস্ত হতে হয়। কেননা ওই নবজাত ভাষাটাতে এমন কোনো বেশি শব্দ ভাণ্ডার থাকে না বা এমন কোনো শব্দের সমাহার থাকে না বেশি, যার দ্বারা ওই ভাষা গোষ্ঠী যারা কিনা ওই নতুন ভাষাটাকে ব্যবহার করছে তারা তাদের মনের সব ভাবনাকে প্রকাশ করে দিতে পারবে। তখন বাধ্য হয়েই ওই ভাষাটার ব্যবহারকারী জনগোষ্ঠীরা অন্য সমসাময়িক সময়ের অন্য কোনো শক্তিশালী ভাষা থেকে শব্দ ঋণ নেয়। অর্থাৎ ঠিক যেমন একটা নবজাত শিশু সে যখন বড় হবে আস্তে আস্তে, সে যেমন কোনো বড়দের কাছ থেকে সাহায্য নেয়, ঠিক একটা নবজাত ভাষা বা নতুন ভাষা যখন আস্তে আস্তে নিজেকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবে, শক্তি সামর্থ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে, তাকেও কিন্তু অন্য কোনো ভাষার থেকে সাহায্য নিতেই হবে। এটা একটা স্বাভাবিক ব্যাপার। অর্থাৎ কেন ওই ভাষা নেব, অন্য ভাষার ঋণের প্রয়োজনীয়তা, এই বিষয়টাকে যদি আমরা আলোচনা করি, যে আমাদের যদি একটা প্রশ্ন আসে যে অন্য কোনো ভাষা থেকে আমরা কেন শব্দগুলোকে নিতে যাব, তার প্রথম উত্তর হচ্ছে আমাদের শেষ থেকে যদি শুরু করি, ভাষার উন্নতি সাধন। অর্থাৎ একটা নবজাত ভাষা সে আস্তে আস্তে যখন তার বয়স বৃদ্ধি পাবে, সে আস্তে আস্তে যখন শক্ত সামর্থ্য হয়ে উঠতে চাইবে বা সে আস্তে আস্তে যখন সাবালকের দিকেতে যাবে, ঠিক একটা সাধারণ শিশুর মতনই সে সমকালীন অন্য কোনো শক্তিশালী ভাষা থেকে শব্দ ঋণ নেবে। নচেত না নিলে ওই ভাষা ব্যবহারকারী জনগোষ্ঠীরা কিন্তু সব ভাবনাগুলোকে প্রকাশ করতে পারবে না। তাই একটা ভাষার উন্নতি সাধনে বা বলা যেতে পারে একটা নবজাত ভাষার উন্নতি সাধনে সমসাময়িক অন্য কোনো শক্তিশালী ভাষা থেকে ঋণ নেওয়াটা জরুরি ব্যাপার। ঠিক আমাদের মানব জীবনে যেমনভাবে একটা নবজাত শিশু বড় হওয়ার সময়তে বয়স্কদের কাছ থেকে সাহায্য নেয়। অর্থাৎ ভাষার উন্নতি সাধনের জন্যই ভাষা ঋণের দরকার হয়। বাংলা ভাষার ক্ষেত্রে ঠিক সেটাই ঘটেছে। বাংলা ভাষা যখন জন্মগ্রহণ করছে সেই সময়কার যেগুলো শক্তিশালী ভাষা ছিল, সংস্কৃত, প্রাকৃত, অবভ্রংশ, অবহট্ট, সেগুলো থেকে কিন্তু সে ঋণ নিয়েছে। এগুলো আমাদের ক্রমশ আলোচনার মধ্যে আসবো। দ্বিতীয় কি না, ভাষার সৌন্দর্য বৃদ্ধি। ধরো একটা আমি ফুলের মালা তুলনা করছি, একটা ফুলের মালাতে যদি আমি একই রঙের ফুল দিয়ে মালাটাকে গাঁথি, সেটা দেখতে সুন্দর লাগবে? নাকি একটা মালার মধ্যে আমি 2-3 রকমের বা আরও বেশি রকমের রঙের ফুল দিয়ে যদি মালাটাকে গাঁথি, সেটা দেখতে সুন্দর লাগবে? অবশ্যই দ্বিতীয়টা। বা একটা ধরো বাড়ির
কল্পনা করো, একটা বাড়িতে যদি আমি ভেতরের ঘর, বাইরের দেওয়াল, গোটা বাড়িটা যদি এক রং করে দিই, তাহলে সেটা দেখতে সুন্দর লাগবে নাকি বিভিন্ন ঘরে বিভিন্ন রকম রং, বাইরেতে একরকম রং, সেই বাইরের বাড়ির বিটগুলোতে বা সানসেটগুলোতে আলাদা রকম রং, এইগুলোকে যদি আলাদা আলাদা রকম রং করি কোনটা দেখতে ভালো লাগবে? নিশ্চয়ই বৈচিত্র্যময় রংটা। অর্থাৎ একটা ফুলের মালাতে যেমন বিভিন্ন রকম ফুল দিয়ে মালা গাঁথলে যেমন দেখতে ভালো লাগে, বা একটা বাড়িতে যেমন বিভিন্ন রকম রং প্রয়োগ করলে বাড়িটা সৌন্দর্য আরও বৃদ্ধি পায়, তেমনি একটা ভাষার মধ্যে বিভিন্ন ভাষার শব্দগুলোকে যদি আমরা নিই তাহলে সেক্ষেত্রে ভাষার সৌন্দর্য বৃদ্ধি পাবে। এতে লজ্জার কোনো ব্যাপার নেই যে আমি অন্যের কাছ থেকে হাত পেতে, অন্য ভাষার কাছ থেকে আমাকে হাত পেতে ঋণ নিতে হচ্ছে, এতে লজ্জার কোনো কারণ নেই গো। বরঞ্চ একটা ভাষার সৌন্দর্য বৃদ্ধির জন্যে অন্য কোনো ভাষা থেকে বা অন্য কোনো ভাষা থেকে শব্দ ঋণ নিলে এক পক্ষে আমাদের ভালোই হয়, একটা ভাষার সৌন্দর্য বৃদ্ধি পায়। বাংলা ভাষাও তেমনি বিভিন্ন রকম ভাষা থেকে শব্দ ঋণ নিয়ে নিজেকে সৌন্দর্যময়ী করে তুলেছে। তৃতীয় কি? ভাব ও অর্থ প্রকাশের পরিধি বৃদ্ধি। ওই যে আমি যে উদাহরণটা প্রথমে দিলাম, যে দোকানেতে গিয়ে তুমি যখন বলছো যে সূর্যের আলো দিন 1 কেজি, সেই দোকানদার জীবনে বুঝতে পারবে না গো। বা ওই দোকানে তো অন্য কোনো যদি কাস্টমার থাকে তারাও হয়তো বুঝতে পারবে না, এবং বুঝতে পারলে প্রবল নিজেরাও হাসবে এবং আমাকে দেখেও হাসবে। কেন হাসবে? নয় যে আমি ঠিক করেছি নাকি আমি অন্য কোনো ভাষা থেকে আমি শব্দ ঋণ নেব না, আমি বাঙালি বাংলা ভাষাতেই কথা বলবো। অর্থাৎ এই বিষয়গুলোতে তো দেখো, যদি আমি পুরো একটু সংকীর্ণ মনস্ক হই, অর্থাৎ নাক উঁচু ভাব যেটাকে বলে, যে আমি অন্য কোনো ভাষা থেকে শব্দ ঋণ নেব না, সেক্ষেত্রে নিজেকেই হাস্যকর পরিণত করতে হবে। আবার অনেক ক্ষেত্রে আমি কথাই বলতে পারবো না, আমি বাস স্টপে যেতে দাঁড়িয়ে আছি, কেউ একজন হয়তো জিজ্ঞাসা করলো যে ভাই তুমি কিসে করে যাবে অমুক জায়গাতে? আমি যাব বাসে করে, কিন্তু ওই বাস শব্দটা আমি ইংরাজি বলে আমি বলবো না, তাহলে আমি লোকটাকে কি বলবো সেই মুহূর্তে? হ্যাঁ, অর্থাৎ কথাই তো বলতে পারবো না, ভ্যাবা মতন দাঁড়িয়ে থাকবো, ভ্যাবা চাকা খেয়ে যাব বা হাঁ করে দাঁড়িয়ে থাকবো, বলতেই তো পারবো না। বাস আসবে, তারপরকে আমি ইশারা করে ওকে দেখাবো? অর্থাৎ বলতে চাওয়া হচ্ছে যে বাস শব্দটার বাংলা তো নেই, তাহলে আমি সেই মুহূর্তে আমি কি উত্তর দেবো ওই ভদ্রলোককে? উত্তর দিতেই পারবো না। অর্থাৎ বোঝা যাচ্ছে যে অন্য কোনো ভাষার শব্দ যেগুলো বাংলা ভাষার মধ্যে মিশে গেছে, সেগুলো যদি আমরা ব্যবহার না করি তাহলে আমাদের অনেক ক্ষেত্রেই ভাব ও অর্থ প্রকাশের বাধা সৃষ্টি হবে। সুতরাং আমাদের মনের ভাবনাগুলোকে, আমার মনের অনুভূতিগুলোকে অন্যের কাছে যথাযথভাবে প্রকাশ করতে গেলে অন্য কোনো ভাষার শব্দ নিতেই হবে। অর্থাৎ একটা ভাষা অন্য কোনো ভাষা থেকে শব্দ ঋণ নেয় তার ভাব আর অর্থ প্রকাশ পরিধি বৃদ্ধির জন্য। আর কি না, জীবিত ভাষার লক্ষণ। অর্থাৎ কোনো একটা ভাষা যদি ঠিক করে যে আমি অন্য কোনো ভাষা থেকে শব্দ ঋণ নেব না, তো সেই ভাষা কিন্তু আস্তে আস্তে মৃতপ্রায় ভাষাতে বা মৃত ভাষাতে পরিণত হয়ে যাবে। এক সময় যেমন হয়েছিল সংস্কৃত ভাষার ক্ষেত্রে, সেটাও আমাদের পরে আলোচনার মধ্যে আসবো। অর্থাৎ ভাষার জীবিত থাকার একটা লক্ষণই হচ্ছে অন্য কোনো ভাষার থেকে শব্দ ঋণ নেওয়া। এতে লজ্জা বা কুণ্ঠাবোধ হওয়ার কোনো দরকার নেই। একটা ভাষাকে জীবিত থাকতে গেলে অন্য কোনো ভাষা থেকে শব্দ ঋণ নিতেই হবে। ঠিক একইভাবে এখানেতে শুধুই কি ঋণ নেব? ঠিক তা নয়, ঋণ দিয়েও আমরা দেখা যাবে আমরা বাংলা ভাষার মধ্যে যেমন অন্য ভাষা থেকে শব্দ ঋণ নিয়েছি, তেমনি অন্যান্য ভাষাও আমাদের বাংলা ভাষা থেকে হয়তো বেশ কিছু শব্দ নিয়েছে। এতে অর্থাৎ দেওয়া নেওয়া আমরাও যেমন নিচ্ছি, তেমন আমরাও হয়তো কাউকে না কাউকে দিচ্ছি। এই দেওয়া নেওয়া নিয়েই একটা ভাষা জীবিত থাকে। সুতরাং একটা ভাষা ঋণের অন্য ভাষা থেকে ঋণ নেওয়ার প্রয়োজনীয়তা কি? ভাষার উন্নতি সাধন, ভাষার সৌন্দর্য বৃদ্ধি, ভাব ও অর্থ প্রকাশের পরিধি বৃদ্ধি এবং জীবিত ভাষার লক্ষণ। এই সমস্ত কারণবশতই অন্য কোনো ভাষা থেকে আমাদের শব্দ ঋণ নিতে হয়। এবার এই যে বাংলা ভাষার মধ্যে একাধিক যে অন্য ভাষা থেকে শব্দগুলোকে এসেছে, সেই শব্দগুলোকে মূলত আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। অর্থাৎ বাংলা ভাষার মধ্যে যে শব্দগুলো আমরা অন্য ভাষা থেকে নিয়েছি,
এখানে কিন্তু বাংলার নিজস্ব ভাষা নয়, বাংলা ভাষা থেকে অন্য ভাষা থেকে নেওয়া শব্দগুলোকে, বাংলা ভাষাতে অন্য ভাষা থেকে নেওয়া শব্দগুলোকে আমরা তিনটে ভাগে ভাগ করলাম: মৌলিক শব্দ, আগন্তুক শব্দ, নবগঠিত শব্দ। অর্থাৎ এই তিন ধরনের শব্দ এর মধ্যে এই আওতাভুক্ত হয়ে থাকা বা এই শ্রেণীর আওতাভুক্ত হয়ে থাকা শব্দগুলো সবই কিন্তু অন্য কোনো ভাষা থেকে আমরা নিয়েছি বা অন্য কোনো ভাষা থেকে নিয়ে আমরা নতুনভাবে তৈরি করে নিয়েছি। সেগুলো আমাদের আস্তে আস্তে আলোচনা করা হবে। তা আপাতত বাংলা ভাষার মধ্যে যে অন্য ভাষা থেকে শব্দ ঋণ নেওয়া হয়েছে সেগুলো মূলত তিন ভাগে ভাগ করা হলো: মৌলিক শব্দ, আগন্তুক শব্দ, নবগঠিত শব্দ। তার মধ্যে আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে এই মৌলিক শব্দটা। তো এই মৌলিক শব্দ বলতে আমরা কি বুঝি না, মৌলিক শব্দ বলতে এক কথায় বুঝি বাংলা ভাষার মধ্যে যে সমস্ত সংস্কৃত শব্দগুলোকে নিয়ে এসেছি আমরা। এখানেতেই প্রশ্ন হতে পারে যে বাংলা ভাষার মধ্যে আবার সংস্কৃত ভাষার শব্দ এলো কিভাবে? তার জন্য আমাদেরকে চলে যেতে হবে একটু বাংলা ভাষার উৎপত্তি কিভাবে ঘটলো সেই বিষয়টাতে। বাংলা ভাষার উৎপত্তি কিভাবে ঘটলো এই ছকটাকে আমরা যদি একটু ভালো করে বুঝতে পারি তাহলে দেখব যে মৌলিক শব্দ থেকে আসা এই শব্দগুলোর আবার বিভিন্ন ভাগগুলো। সুতরাং আমাদের প্রথম আলোচনার বিষয় হচ্ছে বাংলা ভাষা কিভাবে জন্ম নিল বা কিভাবে বা অন্য কোন ভাষা থেকে আস্তে আস্তে বাংলা ভাষার জন্ম হলো। সেটা শুরুটা যদি প্রথমেই থেকেই করা যায়, যেই গোটা পৃথিবীতে ভাষাবিজ্ঞানীরা মনে করেন গোটা পৃথিবীতে প্রায় 4000 ভাষা রয়েছে। এই 4000 ভাষাকে তাদের মূলীভূত সাদৃশ্যের ভিত্তিতে ভাষাবিজ্ঞানীরা মোট 12টা ভাগে বা 12টা ভাষা পরিবারে ভাগ করেছেন, যার মধ্যে অন্যতম ভাষা পরিবার হলো ইন্দো ইউরোপীয়। এই ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী আনুমানিক 2500 খ্রিস্টপূর্বাব্দে অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মের 2500 বছর আগে এদের আদি বাসস্থান দক্ষিণ রাশিয়ার উরাল পর্বতের পাদদেশ থেকে আস্তে আস্তে এরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়তে থাকে। যে কোনো কারণবশতই হোক এরা এদের আদি বাসস্থান থেকে পৃথিবীর বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। ফলে এই ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী যখন আস্তে আস্তে বিভিন্ন দলেতে পৃথিবীর বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে তখন তাদের মধ্যে ভাষার পার্থক্য লক্ষ্য করা যায় বা ভাষার পার্থক্য বৃদ্ধি পেতে থাকে এবং এই পার্থক্য বৃদ্ধি পেতে পেতে একটা সময় এই ভাষা পরিবার থেকে আরও 10টা ভাষার জন্ম হয়। অর্থাৎ ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার থেকে আরও 10টা ভাষার পরিবারের জন্ম হচ্ছে, যার মধ্যে অন্যতম হলো ইন্দো ইরানীয়। এই ইন্দো ইরানীয় ভাষাগোষ্ঠীটারও আবার ক্রমশ দুটো শাখা তৈরি হয়, একটা হচ্ছে ভারতীয় আর্য আর একটা হচ্ছে ইরানীয় আর্য। এর মধ্যে ইরানীয় আর্য ভাষাগোষ্ঠীটা ইরান বা পারস্যের দিকেতে চলে যায়, যে ভাষাতে ওদের বিখ্যাত গ্রন্থ আবেস্তা লেখা হয়েছে। অন্যদিকে আরেকটা ভাষাগোষ্ঠী অর্থাৎ ইন্দো ইরানীয় ভাষাগোষ্ঠীর আরেকটা শাখা আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দে অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মের প্রায় 1500 বছর আগে ভারতবর্ষে প্রবেশ করে আর্য নাম নিয়ে। তাই ওই যে শাখাটা ইন্দো ইরানীয় যে শাখাটা ভারতবর্ষে আর্য নাম নিয়ে প্রবেশ করে তাদেরকে মূলত ভারতীয় আর্য ভাষাগোষ্ঠী বলে। যদিও কেউ কেউ মনে করেন ইন্দো ইউরোপীয় পরিবারের সমস্ত ভাষাগোষ্ঠী আর্য ভাষা বলে পরিচিত, তবুও মূলত ভারতবর্ষে যারা প্রবেশ করেছিল তাদেরকেই ভারতীয় আর্য বলে অভিহিত করা হয়, কেননা এরা নিজেদেরকে আর্য বলেই পরিচয় দিত। যাই হোক, ইন্দো ইরানীয়র একটি শাখা ভারতবর্ষেতে আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দে প্রবেশ করল, নাম হলো ভারতীয় আর্য। এই ভারতীয় আর্য বলতে এক কথায় আমরা বুঝবো খুব সহজ সরলভাবে সংস্কৃত ভাষাটাকে। অর্থাৎ ভারতীয় আর্য ভাষা বলতে মূলত সংস্কৃত ভাষাটাকেই বোঝানো হয়। এই সংস্কৃত ভাষার দুটো রূপ চালু ছিল, কথ্য সংস্কৃত, বৈদিক সংস্কৃত বা লিখিত সংস্কৃত। অর্থাৎ যে কোনো ভাষারই কিন্তু দুটো করে রূপ হয়, একটা হচ্ছে সাধু আর একটা হচ্ছে চলিত। আমাদের বাংলা ভাষার মধ্যেও এক সাধু ভাষা হয় একরকম, আর চলিত ভাষা বা কথ্য ভাষা একরকম হয়। ইংরাজির ক্ষেত্রেও স্পোকেন ইংলিশ, রিটেন ইংলিশ। তেমনি এই ভারতীয় আর্য ভাষা যখন ভারতীয় আর্য ভাষাগোষ্ঠীটা যখন ভারতবর্ষে প্রবেশ করে তার স্পষ্ট দুটো শাখা তৈরি হয়, একটা হচ্ছে কথ্য সংস্কৃত আর একটা বৈদিক সংস্কৃত। এর নাম বৈদিক সংস্কৃত কেন না, এই ধারাটাতে বা এই সংস্কৃতটাতে বেদ
লেখা হয়েছিল বলে এর নাম হচ্ছে বৈদিক সংস্কৃত, বা এই সংস্কৃতটাতে মূলত লেখালেখির কাজ হতো বলে এর নাম লিখিত সংস্কৃত। কিন্তু এই লিখিত সংস্কৃত বা বৈদিক সংস্কৃত অত্যন্ত কঠিন ছিল, কেন আমরা জানি যে কোনো লিখিত ভাষাই কঠিন। আমাদের বাংলা ভাষা যখন আমরা পড়ি তখন আমরা কথা বলি একরকম বাংলাতে, আর যখন লেখালেখিগুলো পড়ি তখন কিন্তু অনেক শক্ত হয়ে যায় সেটা। যাই হোক, লিখিত সংস্কৃত বা বৈদিক সংস্কৃত এমনিতেই কঠিন ছিল, সাধারণ জনগণ এটা খুব একটা ব্যবহার করতো না। তার এই রকম অবস্থাতে পাণিনি, আমাদের প্রথম ব্যাকরণবিদ পাণিনি বলে একজন ব্যাকরণবিদ বা ভাষাবিদ, ইনি কী করেন, অষ্টাধ্যায়ী নামের একটি ব্যাকরণ বই লেখেন। 8টা অধ্যায় ছিল বলে তার বইয়ের নাম অষ্টাধ্যায়ী। তো এই পাণিনি বলে এই ব্যাকরণবিদ অষ্টাধ্যায়ী বইয়েতে এই সংস্কৃতটার আরও বিভিন্ন কিছু ব্যাকরণের নিয়মের জালে আবদ্ধ করে দেন, অর্থাৎ আরও কিছু ব্যাকরণের নিয়ম তৈরি করেন। অর্থাৎ একেই কঠিন ছিল, আবার ব্যাকরণের জালেতে বা ব্যাকরণের নিয়মের জালেতে পড়ে এই ভাষাটা আরও বেশি কঠিন হয়ে গেল। ফলে এই ভাষাটা আস্তে আস্তে সাধারণ জনগণ না পারল বুঝতে, না পারল বলতে। আর জনগণ বুঝছে না বলে কোনো লেখক বা কবিও এই সংস্কৃতটাকে আস্তে আস্তে আর ব্যবহারই করলো না। অর্থাৎ মানুষ কথাও বলছে না এই সংস্কৃতটাতে বা লিখছেও না। ফলে এই বৈদিক সংস্কৃতটা একসময়তে মৃত ভাষাতে পরিণত হয়ে গেল, অর্থাৎ এইটা ব্যবহারই আর থাকলো না, মৃত ভাষাতে পরিণত হয়ে গেল এই সংস্কৃতটা। কিন্তু কথ্য সংস্কৃত মানুষের মুখে মুখে চলতে লাগলো। আবার মানুষের মুখে মুখে চলতে চলতেই এর আস্তে আস্তে পরিবর্তনও দেখা গেল। ফলে কথ্য সংস্কৃতটা এক সময়েতে আনুমানিক 600 খ্রিস্টপূর্বাব্দে, অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মের প্রায় 600 বছর আগে এই কথ্য সংস্কৃত ভাষাটা মানুষের মুখে বদলাতে বদলাতে একটা নতুন ভাষার জন্ম হলো, সেটার নাম হচ্ছে প্রাকৃত ভাষা। প্রাকৃত নাম হয়েছে কেন? প্রকৃতি থেকে কথাটা আসছে প্রাকৃত, অর্থাৎ প্রকৃতি মানে হচ্ছে আসল। সংস্কৃতকে যদি আসল ভাষা ধরি বা মূল শব্দ ভাষা ধরি, এর থেকে জন্ম হচ্ছে বলে এর নাম হয়েছে প্রাকৃত, এটা একটা ব্যাখ্যা হতে পারে। আর একটা কি, প্রাকৃত মানে হচ্ছে সাধারণ জনগণ, অর্থাৎ সাধারণ জনগণ এই ভাষাটাতে কথা বলতো বলে তার নামও সেই জন্যেও নামকরণ হয়েছে প্রাকৃত। অর্থাৎ কথ্য সংস্কৃত ভাষা আনুমানিক 600 খ্রিস্টপূর্বাব্দে বদলে গিয়ে একটা নতুন ভাষা জন্ম হলো প্রাকৃত ভাষা, যার নামকরণের দুটো তাৎপর্য হয়। একটা প্রকৃতি থেকে জন্ম, তাই প্রাকৃত, প্রকৃতি বলতে সংস্কৃত ভাষা থেকে জন্ম হয়েছে বলে প্রাকৃত। আর একটা ব্যাখ্যা হচ্ছে প্রাকৃত অর্থাৎ সাধারণ জনগণ কথা বলতো বলে এর নাম হয়েছে প্রাকৃত। যাই হোক, ভাষার নিয়মই হচ্ছে এ কিন্তু থেমে থাকে না, ভাষা মানুষের মুখে ব্যবহার হতে হতে পরিবর্তন হয়ে যায়। তাই এক সময় দেখা গেল এই প্রাকৃত ভাষাও আর নিজের অস্তিত্ব বজায় রাখতে পারল না। প্রাকৃত ভাষাও একসময় পাল্টে নতুন আবার ভাষার জন্ম হলো অপভ্রংশ ভাষা। আবার এক সময়তে মানুষের মুখে পরিবর্তিত হতে হতে জন্ম হলো অবহট্ট। এই অবহট্ট থেকেই এখনকার ভাষাগুলো জন্ম হয়েছে। অর্থাৎ এখন যে ভাষাগুলো চলছে, বাংলা, মারাঠি, পাঞ্জাবি, অসমিয়া ইত্যাদি ভাষাগুলো এই অবহট্ট থেকে জন্ম হয়েছে। আমাদের বাংলা ভাষার জন্ম হয়েছে মূলত মাগধী অবহট্ট থেকে, মাগধী অপভ্রংশ অবহট্ট ভাষার পূর্বী শাখা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। অর্থাৎ এই যে আমরা একটা ধারাবাহিক পরিবর্তন দেখালাম, ইন্দো ইউরোপীয়, তার থেকে ইন্দো ইরানীয়, তার থেকে ভারতীয় আর্যর কথ্য সংস্কৃত থেকে প্রাকৃত থেকে অপভ্রংশ থেকে অবহট্ট থেকে এখনকার ভাষাগুলো। এর মধ্যে বাংলা ভাষা থেকে জন্ম কোথা থেকে হলো? বাংলা ভাষার জন্ম হয়েছে অবহট্ট ভাষা থেকে বা অপভ্রংশ অবহট্ট থেকে। অনেকে এই দুটোকে একই ভাষা বলে। তো বাংলা ভাষার জন্ম মাগধী অপভ্রংশ অবহট্ট ভাষার পূর্বী শাখা থেকে। এটা আমাদের একটা কিন্তু প্রশ্ন হয়, বাংলা ভাষার জন্ম কোন ভাষা থেকে? বাংলা ভাষার জন্ম মাগধী অপভ্রংশ অবহট্ট থেকে। ঠিক এই সূত্রে আরও একটা প্রশ্ন আসে, সংস্কৃত ভাষাকে কি বাংলা ভাষার জননী বলা যায়? উত্তর হচ্ছে না, সংস্কৃত ভাষাকে বাংলা ভাষার জননী বলা যায় না। কেননা প্রথমত বৈদিক সংস্কৃত বা লিখিত সংস্কৃতটা মৃত ভাষাতে পরিণত হয়েছিল, আর দ্বিতীয়ত কথ্য সংস্কৃত সেটাও কিন্তু পাল্টে গেছে। সংস্কৃত পাল্টে প্রাকৃত হয়েছে, প্রাকৃত থেকে অপভ্রংশ অবহট্ট হয়েছে, সেই অপভ্রংশ অবহট্টের
মাগধী শাখার পূর্ব ভাগ থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। সুতরাং বাংলা ভাষার জননী সংস্কৃত ভাষা নয়, বাংলা ভাষার জননী হলো মাগধী অপভ্রংশ অবহট্টের পূর্বী শাখা। তাই সংস্কৃত ভাষাকে বাংলা ভাষার জননী বলা যায় না। এবার আর একটা এখানেতে প্রশ্ন আমাদের আলোচনার মধ্যে, এই সংস্কৃত নামটা কেন হয়েছে? সংস্কৃত মানে হচ্ছে সংস্কার করা, সংস্কার করা বা পরিমার্জন করা। যেহেতু পাণিনি এই ভাষাটার পরিমার্জনা করেছিল বা সংস্কার করেছিল, তাই এই ভাষাটার নাম হয়েছে সংস্কৃত ভাষা। তাহলে দেখো এখানে অনেক প্রশ্ন বেরোচ্ছে, সংস্কৃত ভাষা কেন নাম হয়েছে, প্রাকৃত ভাষা কেন নাম হয়েছে, সংস্কৃত ভাষাকে কি প্রাকৃত ভাষার বাংলা ভাষার জননী বলা যায়? একের পর এক প্রশ্ন আসছে। ঠিক আরও এই সূত্রে একটু প্রশ্ন হয়ে যায় যে এই যে সংস্কৃত ভাষার যুগ 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ, এইটাকে বলা হয় নব্য ভারতীয় আর্য ভাষা। তারপরে প্রাকৃত, অপভ্রংশ, অবহট্ট, এই তিনটে ভাষার যুগকে বলা হয় মধ্য ভারতীয় আর্য ভাষা, যেটা সময়সীমা হচ্ছে 900 খ্রিস্টপূর্বাব্দ থেকে 900 খ্রিস্টাব্দ। এখানে কিন্তু পাল্টাচ্ছে। আর এখন যে ভাষাগুলোর যুগ চলছে সেটা হচ্ছে নব্য ভারতীয় আর্য ভাষা, যেটা সময়সীমা হচ্ছে 900 খ্রিস্টাব্দ থেকে বর্তমানকাল। তাহলে যদি আমাদের প্রশ্ন দেয় নব্য ভারতীয় আর্য ভাষা কাকে বলবো, না 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে আনুমানিক 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ভারতবর্ষে যে ভাষা প্রচলিত ছিল তাকে বলা হয় প্রাচীন ভারতীয় আর্য ভাষা। প্রাচীন ভারতীয় আর্য ভাষা 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। মূলত প্রাচীন ভারতীয় আর্য ভাষা বলতে আমরা বুঝি সংস্কৃত ভাষাকে। যদি প্রশ্ন দেয় মধ্য ভারতীয় আর্য ভাষা কাকে বলে, না ভারতবর্ষে আনুমানিক 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 900 খ্রিস্টাব্দ পর্যন্ত যে ভাষা প্রচলিত ছিল তার নাম হচ্ছে মধ্য ভারতীয় আর্য ভাষা। এই ভাষার মধ্যে মূলত পড়ে প্রাকৃত, অপভ্রংশ, অবহট্ট আর একটা হচ্ছে পালি। আর নব্য ভারতীয় আর্য ভাষা কাকে বলবো, না আনুমানিক 900 খ্রিস্টপূর্বাব্দ থেকে বর্তমান কাল পর্যন্ত, এই 900 খ্রিস্টাব্দ থেকে বর্তমান কাল পর্যন্ত যে ভাষাগুলো চলছে তাদেরকে বলা হয় নব্য ভারতীয় আর্য ভাষা, যার মধ্যে বাংলা, মারাঠি, পাঞ্জাবি, অসমিয়া ইত্যাদি ভাষাগুলো পড়ে। যাই হোক, তাহলে আমাদের এই বাংলা ভাষার উৎপত্তিটা বা জন্মটা জানা গেল। এবার আমাদের চলে আসি মূল জায়গাতে, যে এই যে মৌলিক শব্দ বলতে আমরা কি বুঝি, না বলবো সংস্কৃত ভাষা থেকে যে শব্দগুলো বাংলা ভাষার মধ্যে এসেছে তাকেই বলা হয় মৌলিক শব্দ। অর্থাৎ এখানেতে আরেকবার আমরা স্মরণ করে নিই, বাংলা ভাষা কেন সংস্কৃত থেকে নিতে গেল, বা বাংলা ভাষা সংস্কৃত প্রাকৃত থেকে কেন নিতে গেল শব্দটি। ওই যে বাংলা ভাষার এই সময়টাতে নতুন জন্ম হয়েছে, সে খুব একটা সমর্থ বা সাবালক বা যুবক নয়, সে নিজেকে আরও উন্নত করার জন্য এই সংস্কৃত বা প্রাকৃত ভাষা থেকে শব্দটি নিয়েছে। যাই হোক, মোট কথা সংস্কৃত ভাষা থেকে যে সমস্ত শব্দগুলো বাংলা ভাষাতে এসেছে তাদেরকে বলা হয় মৌলিক শব্দ। কিন্তু এই মৌলিক শব্দগুলো আসার ধরন আলাদা হয়ে যায়। আসার ধরনের পরিপ্রেক্ষিতে মৌলিক শব্দকে আবার ভাগ করা হয় তৎসম শব্দ, তদ্ভব শব্দ, রূপান্তরিত তদ্ভব শব্দ, অর্ধ তৎসম শব্দ বা ভগ্ন তৎসম। একে একে আলোচনা করা যাক। তৎসম শব্দ কাকে বলবো, না এই কথ্য সংস্কৃত থেকে যে সমস্ত শব্দগুলো সরাসরি বাংলার মধ্যে চলে এসছে, মানে কোনো রকম পাল্টায়নি, সংস্কৃততে যা ছিল বাংলার মধ্যেই সেটাই চলে এসেছে, শুধু লিপিটা পাল্টে গেছে। এখানে দেবনাগরী হরফ ছিল, এখানে বাংলা হরফ হয়ে গেছে। অর্থাৎ যে সমস্ত শব্দগুলো সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষার মধ্যে অপরিবর্তিতভাবে কোনো রকমভাবে না পাল্টে সরাসরিভাবে বাংলার মধ্যে এসে প্রবেশ করেছে এবং এখন ব্যবহার হচ্ছে, তাদেরকে বলা হয় তৎসম। তৎ কথাটার অর্থ হচ্ছে সে, সম মানে হচ্ছে সমান, সে মানে কে, সে মানে হচ্ছে সংস্কৃত, অর্থাৎ সংস্কৃতের সমান, তাই এর নাম হচ্ছে তৎসম শব্দ। যেমন পত্র, বন্ধু, মাতা, স্ত্রী। দ্বিতীয় হচ্ছে তদ্ভব শব্দ। তদ্ভব শব্দ কাকে বলে, উদাহরণটাতে দেখো, তদ্ভব শব্দের উদাহরণ দেওয়া হয়েছে ভক্ত থেকে ভত্ত থেকে ভাত, কিংবা চন্দ্র থেকে চন্দ্র থেকে চাঁদ। আমরা এখানে লিখেছি সংস্কৃত, ভক্ত শব্দটা সংস্কৃত, ভত্ত শব্দটা প্রাকৃত, ভাত শব্দটা বাংলা। কিংবা চন্দ্র শব্দটা সংস্কৃত, চন্দ্র শব্দটা প্রাকৃত,
চাঁদ শব্দটা বাংলা। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই শব্দগুলো, এই ভক্ত শব্দটা সরাসরিভাবে বাংলার মধ্যে আসতে পারেনি। ভক্ত শব্দটা এখানেতে যদি সংস্কৃততে ভক্ত শব্দটা থাকে, সে প্রথমে প্রাকৃতেতে এসেছে, অর্থাৎ প্রাকৃত ভাষা সংস্কৃত থেকে নিয়েছে, প্রাকৃত থেকে আবার বাংলাতে এসেছে। অর্থাৎ একইভাবে চন্দ্র প্রথমেতে ছিল সংস্কৃততে, সংস্কৃত থেকে প্রাকৃত ভাষায় এসেছে, প্রাকৃত ভাষা থেকে বাংলাতে এসেছে। অর্থাৎ আমরা বলতে পারি যে সমস্ত সংস্কৃত শব্দ প্রাকৃত ভাষার স্তর অতিক্রম করে বাংলা ভাষায় এসেছে, বা যে সমস্ত শব্দ প্রথমেতে প্রাকৃত ভাষা গ্রহণ করেছে, সেই প্রাকৃত ভাষা থেকে আবার বাংলা ভাষা গ্রহণ করেছে, তাদেরকে বলা হয় তদ্ভব শব্দ। তৎ কথাটার অর্থ হচ্ছে সে, ভব কথাটার অর্থ হচ্ছে জাত। সে মানে যদি সংস্কৃত হয় তাহলে বলবো যে সংস্কৃত থেকে জাত। তা তদ্ভব শব্দ বলতে আমরা কি বুঝলাম? যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে প্রাকৃত ভাষার স্তর অতিক্রম করে বাংলা ভাষায় এসেছে তাকেই বলা হয় তদ্ভব শব্দ। তৎসম আর তদ্ভবের পার্থক্য কি? তৎসম সরাসরিভাবে সংস্কৃত থেকে বাংলা এসেছে, আর তদ্ভব সংস্কৃত থেকে প্রাকৃত স্তর অতিক্রম করে বাংলা এসেছে, প্রথম পার্থক্য। দ্বিতীয় পার্থক্য কি? তৎসম শব্দগুলো সংস্কৃত থেকে বাংলায় যখন এসেছে কোনো রকমভাবে অর্থ পাল্টায়নি, সরাসরিভাবে এসেছে। একইভাবে কিন্তু তদ্ভব শব্দগুলো সংস্কৃত থেকে প্রাকৃত ভাষার স্তর অতিক্রম করে বাংলা এসেছে বলে এর অর্থ না পাল্টালেও ধ্বনি পাল্টে গেছে। যেমন দেখো এখানে ছিল চন্দ্র আর এখানে দেখো চাঁদ, মাঝখানে দেখো ধ্বনি পাল্টাচ্ছে। এই যে দয়ে রফালা, রফালাটা দেখো এখানেতে বাদ চলে গেছে। আবার একইভাবে এটা যখন হয়েছে এখানে আবার দন্তন্যটা বাদ গেছে, কিন্তু এখানেতে একটা আ হয়েছে, এখানে চন্দ্রবিন্দু হয়েছে। ধ্বনি পরিবর্তন ঘটতে ঘটতে চলেছে। একইভাবে ভক্ত শব্দটা দেখো যখন ভক্ত থেকে ভক্ত হয়েছে, ছিল কয়ে তয়ে, এখানে হয়ে গেছে তয়ে তয়ে, সমীভবন হয়েছে। আবার একইভাবে যখন বাংলা এসেছে তখন আবার একটা ত বাদ গেছে আর ভয়ের অটা আ হয়ে গেছে, ক্ষতিপূরক দীর্ঘীভবন ঘটেছে। অর্থাৎ তৎসম শব্দগুলো অপরিবর্তিতভাবে বাংলা এসেছে, আর তদ্ভব শব্দগুলো ধ্বনি পরিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষায় এসেছে। এই গেল আমাদের তদ্ভব শব্দ। তদ্ভব শব্দগুলোকে আবার আরেকটা নাম হচ্ছে প্রাকৃতজ শব্দ। প্রাকৃতজ শব্দ কেন? যেহেতু তদ্ভব শব্দগুলো প্রাকৃত ভাষা থেকে বাংলা নিয়েছে, তাই আরেক নাম হচ্ছে প্রাকৃতজ শব্দ। এবার এই তদ্ভবগুলোর আরেকটা দিক হয় রূপান্তরিত তদ্ভব। রূপান্তরিত তদ্ভব শব্দ কি? দেখো আমরা উদাহরণ দিয়েছি, দ্রাক্ষ্মে থেকে দ্রম্য, থেকে দম্মে, থেকে দাম। নিচে লিখেছি দ্রাগ্মেটা হচ্ছে গ্রিক শব্দ, দ্রম্যটা হচ্ছে সংস্কৃত শব্দ, প্রাকৃতটা হচ্ছে দম্মে, আর দামটা হচ্ছে বাংলা। সুতরাং দেখো সংস্কৃতের আগে তো আর একটা ধাপ সৃষ্টি হচ্ছে, গ্রিক। সুতরাং বলতে পারি যে সমস্ত তদ্ভব শব্দগুলো, তদ্ভব শব্দ বলতে কি বুঝছি না, যে সমস্ত শব্দ প্রথমে অন্য কোনো ভাষা থেকে সংস্কৃততে এসেছে, তারপরে সংস্কৃত থেকে প্রাকৃতে এসেছে, তারপর প্রাকৃত থেকে বাংলাতে এসেছে, সেইগুলো হচ্ছে রূপান্তরিত তদ্ভব। অর্থাৎ আগে সংস্কৃত অন্য কোনো ভাষা থেকে নিয়েছে, গ্রিক ভাষা থেকে এই দ্রাগ্মে শব্দটা নিয়েছে, তারপরেতে সংস্কৃত থেকে প্রাকৃত নিচ্ছে, প্রাকৃত থেকে বাংলা নিচ্ছে। সুতরাং তদ্ভব আর রূপান্তরিত তদ্ভবের পার্থক্য কি? তদ্ভব শব্দগুলো সংস্কৃত নিজস্ব শব্দ যা প্রাকৃতের মধ্য দিয়ে বাংলায় আসছে, আর রূপান্তরিত তদ্ভবগুলো সংস্কৃত নিজস্ব শব্দ নয়, এরা অন্য কোনো ভাষা থেকে প্রথমে সংস্কৃতে এসেছে, তারপর প্রাকৃত হয়ে বাংলা এসেছে। অর্থাৎ এই 4টে স্তর অতিক্রম করেছে, আর এর 3টে স্তর অতিক্রম করছে। আর শেষকালেতে আসছি অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম। কিছু কিছু তৎসম শব্দ দেখা যাচ্ছে, দেখো কৃষ্ণ থেকে কেষ্ট, বৃহস্পতি থেকে বৃহস্পতি। এই বিষয়টা কি হয়েছে না, কিছু কিছু সংস্কৃত শব্দ সংস্কৃত থেকে বাংলা এসেছে, ফলে এগুলো তৎসম, কিন্তু বাংলায় এসে আমাদের উচ্চারণেতে একটু পাল্টে গেছে। উচ্চারণে আমরা সঠিক উচ্চারণ করতে না পেরে একটু ভাঙা উচ্চারণ করছি, একটু বিকৃতভাবে উচ্চারণ করছি, তাই এগুলোকে বলা হচ্ছে অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দ। সুতরাং অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দ কাকে বলে? যে সমস্ত সংস্কৃত শব্দ সংস্কৃত থেকে বাংলায় সরাসরিভাবে এসেছে, কিন্তু আমাদের বাঙালিদের উচ্চারণেতে পাল্টে গেছে,
তাদেরকে বলা হয় অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দ। যেমন কৃষ্ণ থেকে কেষ্ট, বৃহস্পতি থেকে বৃহস্পতি, সিরি থেকে ছিরি, গ্রাম থেকে গেরাম, এরকম গাদা শব্দ আছে। কিন্তু এখানে আমাদের একটুখানি মনে রাখা অবশ্যই দরকার, অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম এগুলো কিন্তু সবাই উচ্চারণ করে না। যারা শিক্ষিত তারা হয়তো সংস্কৃতটাই বলবে বা তৎসম রূপটাই বলবে, তারা কৃষ্ণ বলবে, বৃহস্পতি বলবে, শ্রী বলবে, গ্রাম বলবে। কিন্তু যারা অল্প শিক্ষিত বা অশিক্ষিত কিংবা যাদের বাকযন্ত্রেতে হয়তো কোনো ত্রুটি আছে, তারাই একমাত্র অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম রূপটা বলে, অর্থাৎ কেষ্ট বলে বা বৃহস্পতি বলে। অর্থাৎ তৎসম বা ভগ্ন তৎসম বা তৎসম বা অর্ধ তৎসম এই দুটো রূপই কিন্তু আমাদের মধ্যে চলছে। কেউ কেউ শিক্ষিত জনেরা তৎসম রূপটা বলে, আর অশিক্ষিত বা অল্প শিক্ষিত মানুষেরা তার অর্ধ তৎসম রূপটা বলে। অর্থাৎ দুটো রূপই চলে। ঠিক আছে, তাহলে আশা করা যেতে পারে আমাদের এই মৌলিক শব্দটার সমস্ত বিষয়টা জানা গেছে। তো এই ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করো, এবং এই ভিডিওটার ওপরেতে তোমাদের যদি কোনো রকমভাবে এমসিকিউ বা 1 নম্বরের প্রশ্নর প্রয়োজন পড়ে, আমাদের চ্যানেলের ওয়েবসাইটেতে lrnr.in ওয়েবসাইটেতে চলো, সেখানেতে গিয়ে ডাউনলোড করে নাও। আমাদের পরের ভিডিওতে আমরা আগন্তুক শব্দ এবং নবগঠিত শব্দ নিয়ে মূলত আলোচনা করা হবে। দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে।